নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পাকিস্তান এই বিষয়টাকে নিয়ে মারাত্মক লেভেলে কিন্তু উৎসাহিত দেখাচ্ছিল। যে কি সেটা হচ্ছে ইউএস এবং ইরান তারা দুটো দেশকে ইসলামাবাদে বসিয়েছে এবং এখান থেকে যদি তারা কোনো রকম নেগোসিয়েশন করতে পারে বা এই আলোচনা যদি সফল হয়, এখানে যদি পিস ডিল হয়ে যায়, তাহলে ইসলামাবাদ বা পাকিস্তানের জন্য এইটা হয়ে যাবে সবথেকে বড় জয়। এবং সাথে সাথে যদি এই ডিলটা সাকসেস হয়ে যেত, তাহলে পাকিস্তান গ্যারেন্টি বলছি আগামী 50 বছর এই ইস্যুটাকে নিয়ে বাজনা বাজিয়ে কিন্তু চারিদিকে ছড়িয়ে বেড়াতো। বিষয়টা কি হয়েছে দেখুন, এই আলোচনা ইরান এবং আমেরিকার এই আলোচনা কিন্তু অতটা সহজ বা সম্ভব বা ইজি ছিল না। হ্যাঁ, ছিল না, কারণ এখানে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এক, ইরানে নিউক্লিয়ার অস্ত্র নিয়ে, মানে পারমাণবিক অস্ত্র নিয়ে, যেটা ইরান কোনোভাবেই মাথা নত করতে রাজি ছিল না। দুই, স্টেট অফ হরমোজ নিয়ে। তিন, দশকের পর দশক ধরে যে শত্রুতা চলে আসছে ইরান এবং আমেরিকার মধ্যে, সেটা এক রাতেই কখনো মিটে যেতে পারে না। সেই ইস্যুটা নিয়েই কিন্তু বড় ইস্যু তৈরি হয়েছে। এখন আপনাদের কি মনে হয়, এই যে মানে দশকের পর দশক, বিগত 20 বছর ধরে যে শত্রুতা পরিণত হয়েছে, সেটা কি এক রাতেই মিটে যাবে? এটা কি সম্ভব? বিষয়গুলো আমি আপনাদের সামনে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরবো। দেখুন, সবার প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিই। ইসলামাবাদে যে আলোচনা হয়েছিল গতকাল, যেখানে আমেরিকার তরফ থেকেও এসেছিল, ইরানের তরফ থেকেও এসেছিল, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই আলোচনা সম্পূর্ণরূপে ফেল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। কারণ আপনারা দেখেছেন সকাল থেকে নানান ধরনের আর্টিকেল এসেছে, নানান ধরনের পেপারে মানে ইস্যু এসেছে যে ইসলামাবাদ আলোচনা সম্পূর্ণরূপে ফেল। আর আমেরিকার তরফ থেকে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে পাঠিয়েছিল, প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়েছিল, জেডি ভেন্সকে। সেই জেডি ভেন্সও কিন্তু এই আলোচনা ফেল ঘোষণা করার পর আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এবং যাবার আগে এই জেডি ভেন্স পরিষ্কারভাবে অফিসিয়ালিভাবে তিনি প্রেস মিট করে জানিয়ে দিয়েছেন যে ইরান চুজ নট আওয়ার টার্ম কন্ডিশন। পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইরান আমাদের শর্ত মেনে নেয়নি। অপরদিকে ইরান কি বক্তব্য দিয়েছে? ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইউএস ফেল ডিউ দেয়ার আনরিজনেবল ডিমান্ড। এরকম ডিমান্ড করেছে। তারা দুই পক্ষ একে অপরকে দোষ দিচ্ছে, তার জন্য কিন্তু এই আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। বেশ, এইটা তো গেল আলোচ্য বিষয়। প্রশ্ন হচ্ছে এই আলোচনা হচ্ছিলটা কেন? কেন এই আলোচনা হচ্ছিল? কারণ যদি আপনারা দেখেন, কারণ এই আলোচনার পেছনে যদি ব্যাকগ্রাউন্ড আপনারা খুব ভালোভাবে নজরে রাখেন, ব্যাকগ্রাউন্ডে পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় চলে এসেছিল। ইউএস এবং ইরান এই মধ্যে যুদ্ধের অবস্থা তৈরি হয়ে গেছে। যুদ্ধের অবস্থা তৈরির সাথে সাথে 40 দিন ধরে যুদ্ধটা চলছে, এবং 40 দিন ধরে যখন যুদ্ধ চলছে, ইরান কি করেছে? ইউএসের গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করে দিয়েছে। সেটা কোথায়? স্টেট অফ হরমুজ। এবার আপনারা বলবেন যে আচ্ছা, স্টেট অফ হরমুজ ইউএসএ কবে থেকে হয়ে গেল? না, ওই যে বলে না, কান টানলেই মাথা আসবে, সেটাই হয়েছে। স্টেট অফ হরমুজ বন্ধ করা মানে হচ্ছে ওটা বিশ্বের একটা গলা বলা হয়ে থাকে। গলা যেমন দেখেছেন, সেরকমভাবে বিশ্বের গলা বলা হয়ে থাকে। কারণ স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে গেলে বিশ্বে 20% তেল এক দেশ থেকে আরেক দেশ যাতায়াত করতে পারবে না, যার ফলে গোটা বিশ্বে অয়েল মার্কেট কেঁপে উঠেছিল। এবং এই যুদ্ধটা পুরো মিডল ইস্টে জায়গায় ছড়িয়ে পড়েছিল। যে মিডল ইস্টে আমেরিকার 13টা এয়ারবেস আছে, সমস্ত জায়গায় কিন্তু যুদ্ধটা ছড়িয়ে পড়েছিল, যার জন্য এই আলোচনা করা হয়েছিল, আলোচনার জন্য ডাকা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এই যুদ্ধের উত্তেজনা কোথায় কোথায় ছিল? এক, লেবানন লেবাননের ওপর আক্রমণ কে করছে? আক্রমণ করছে ইসরায়েল। অপরদিকে ইরান আক্রমণ করছে কার ওপর? ইরান আক্রমণ করছে সৌদি আরব, কুয়েত, দুবাই, সিরিয়া, এইসব জায়গায়। ইরাকও বলছে এই যুদ্ধের মধ্যে দিয়ে চলে আসবে। তাহলে গোটা বিশ্বে এই মুহূর্তে বেশ কিছু জায়গায় কিন্তু ভয়ঙ্কর রকমের উত্তেজনা পরিবেশ তৈরি হয়ে গেছে। এবার আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে যায় এই যুদ্ধে, এই আলোচনার মধ্যে, যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে তারা 2 সপ্তাহের মতো যুদ্ধ এখন সিজফায়ার ঘোষণা করছে, তারা কেউ একে অপরকে আক্রমণ করবে না, এবং এই 2 সপ্তাহের মধ্যে ইরান আমেরিকা বসবে,
পাকিস্তানে এবং সেখানে বসে মধ্যস্থতা করবে। গতকাল যদি আপনারা দেখেন সারা রাত্রি ব্যাপী পাকিস্তানে আসিফ মুনির এবং মানে শেহবাজ শরীফ একবার এই ঘর থেকে ওই ঘর যাচ্ছে কথা নিয়ে, আবার ওই ঘর থেকে এই ঘরে আসছে কথা নিয়ে, এইরকম যেন ছোটাছুটির একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। এবং এই দুটো দেশকে আনা হয়েছিল 2 সপ্তাহে সিজফায়ারের জন্য, মাথায় রাখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে, এই যে সিজফায়ারটা ঘোষণা হয়েছে এটা শুধু মুখের কথায় ঘোষণা হয়েছে। সমস্যাটা তৈরি হয়ে যায় এই জায়গায় যে এটা কোনো লিখিত এগ্রিমেন্টের সিজফায়ার ঘোষণা হয়নি। আর যদি লিখিত এগ্রিমেন্টের সিজফায়ার ঘোষণা হতো তাহলে ইসরায়েল লেবাননের ওপর হামলা করতো না, এইটাই কিন্তু ইরান বারবার তুলে ধরছে। আর এই সিজফায়ারের মাধ্যমে আনার চেষ্টা করা হয়েছিল যে গোটা মিডল ইস্ট এবং ইরান এবং আমেরিকার মধ্যে যেন শান্তি বজায় থাকে এবং ইসরায়েলও শান্তি বজায় থাকে। এবং এই আলোচনা মেন উদ্দেশ্যটা কী ছিল, যে এই আলোচনা মেন উদ্দেশ্য ছিল 3টে পয়েন্ট। এক, ফুল স্কেলে যে যুদ্ধটা চলছে, একে অপরের ওপর যে মিসাইল হামলা করা হচ্ছে, সেই মিসাইল হামলা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। 2, অয়েল নিয়ে যে সমস্যা এখন তৈরি হয়েছে গোটা বিশ্বে, সেই সমস্যাকে দ্রুত সলভ করতে হবে। 3, নিউক্লিয়ার ক্রাইসিসের সমাধান করতে হবে। এই 3টে পয়েন্ট নিয়ে কিন্তু মেন উদ্দেশ্য এবং মেন কথাবার্তা। এবার প্রশ্ন হচ্ছে, এতগুলো দেশ থাকা সত্ত্বেও আমেরিকা বা ইরান কেন পাকিস্তানকেই চয়েস করলো তাদের আলোচনা করার জন্য? দুটো কারণ আমি আপনাদের বলে দিই, এটার দুটো জায়গায় আপনাদের কাছে ক্লিয়ারিটি চলে আসবে। কারণ পাকিস্তান এমন একটা দেশ যে আমেরিকার দিকেও আছে আবার ইরানের দিকেও আছে, এই একটা কারণ। অপরদিকে আমেরিকার সাথে কতটা সম্পর্কে আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে জানে পাকিস্তানের শেহবাজ শরীফ এবং আসিফ মুনির, পুরো পাকিস্তানটা হচ্ছে মুসলিম কান্ট্রি, ইরানও মুসলিম কান্ট্রি। এবার ইরানের কথা মানে পাকিস্তানের কথা হয়তো ইরান শুনবে, এই একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে ইরানের সাথে পাকিস্তানের আন্ডারস্ট্যান্ডিং ভালো, এই জন্য ডোনাল্ড ট্রাম্প টার্গেট করে দিল পাকিস্তানকে। অপরদিকে একটা সময় পাকিস্তান এবং ইরানের মধ্যে ইনভেস্টমেন্ট চলছিল, অপরদিকে মানে ক্রিপ্টো ডিল হয়েছিল ওদের মধ্যে, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাকিস্তানকে চুজ করলো। অপরদিকে যদি ইরান কেন পাকিস্তানকে বেছে নিল, কারণ হচ্ছে যে দুই দেশ সীমান্ত ভাগাভাগি করেছে, বর্ডার এলাকা। অপরদিকে যে দুই দেশের মধ্যে কাজের রিলেশন, ওয়ার্ক রিলেশন ঠিকঠাক আছে। 3 নম্বর আছে যে আগে দুই দেশের মধ্যে মিসাইল এক্সচেঞ্জ হলো, বর্তমান হচ্ছে না, এই মিসাইল এক্সচেঞ্জ হলো, সম্পর্কটা কিন্তু এখনো অটুট রয়েছে, সেটাও কিন্তু ইরান দেখেছে, যার জন্য এই দুটো দেশই পাকিস্তানকে চুজ করেছে। অপরদিকে পাকিস্তানের লাভ কি ছিল? পাকিস্তানের লাভ ছিল যে আমেরিকা এবং ইরান তাদের দেশে আসছে কিসের জন্য? যুদ্ধ থামানোর জন্য। এবং এই যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্লোবালে পাকিস্তানের মারাত্মক লেভেলে একটা প্রভাব পড়বে, যে দেখো ভাই, আমরা আমেরিকার মতো দেশে যুদ্ধ থামিয়েছি, আমরা ইরানের মতো দেশের যুদ্ধ থামিয়েছি, আলোচনা করিয়ে দিয়েছি, মিডল ম্যান হয়েছিলাম। এই বিষয়টা পাকিস্তান বাজনার মতো বাজাবে, কিন্তু পাকিস্তান পারলো না, কারণ সম্পূর্ণ আলোচনা গতকাল ব্যর্থ হয়ে গেছে। এবং পাকিস্তান এই সময় করে কি করবে, যে ডিপ্লোম্যাটিক প্লেয়ার হিসেবে গোটা বিশ্বের সামনে সে নিজেকে হাজির করবে যে ভাই আমরা যুদ্ধ থামাতে সফল। অপরদিকে সীমান্তে যুদ্ধ থামবে, অপরদিকে ভাই ইকোনমি, আমি তোমাদের গোটা বিশ্বের ইকোনমি যে ডাউনের দিকে যাচ্ছিল, গ্লোবাল ইকোনমি ডাউনের দিকে যাচ্ছিল, আমি বাঁচিয়ে দিচ্ছি। এই সমস্ত ইস্যু নিয়ে পাকিস্তান এখন মোটামুটি 50 বছর একই ক্যাসেট বাজিয়ে যেত, সেটা হয়েছে। এবং গতকাল যদি আপনারা দেখেন প্রায় 21 ঘন্টা মতো আলোচনা হয়েছে, 21 ঘন্টা, সংখ্যাটা কম ছিল না, সংখ্যাটা অনেকটা বেশি ছিল, অনেকটা সময় ধরে আলোচনা হয়েছে, 21 ঘন্টা আলোচনা হয়েছে। এর মধ্যে কখনো কখনো আমেরিকা এবং ইরান মুখোমুখি কথাবার্তা হয়েছে দুই দেশের মধ্যে, কখনো কখনো ব্যাক চ্যানেলে নেগোসিয়েশন চলেছে যে ভাই হ্যাঁ চলো একবার শেহবাজ শরীফ একবার পাকিস্তানের ঘরে ইরানের ঘরে যাচ্ছে, সেই কথা নিয়ে আবার আমেরিকা ঘরে যাচ্ছে, এই ছুড়াছুড়ি করেছে। অপরদিকে কখনো কখনো ডকুমেন্টস আকারে ড্রাফট প্রপোজাল এক্সচেঞ্জ হয়েছে দুই দেশের মধ্যে। মানে গতকাল যে 21 ঘন্টা যে আলোচনা, শুধু দৌড়াদৌড়ি ছাড়া কিছু হয়নি, কারণ সম্পূর্ণ আলোচনা ব্যর্থ হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে কেন গতকালকে ডিল ব্যর্থ হলো, কেন মানে এগ্রিমেন্ট সাইন হলো না? কারণ ইউএসের দাবি, আমেরিকা পরিষ্কারভাবে জানিয়েছে যে আমরা ইরানকে সম্পূর্ণরূপে অফার দিয়েছিলাম
জেডি ভেন্স যাওয়ার আগে প্রেস মিট করে জেডি ভেন্স জানিয়ে দিয়েছে যে আমরা ইরানকে সম্পূর্ণ অফার দিয়েছিলাম। কি দিয়েছিলাম? যে আমরা ফাইনাল অফার দিচ্ছি, তোমরা আমাদের অফার রিজেক্ট করো। কারণ আমেরিকা এসেছিল 15 দফা দাবি নিয়ে, ইরান গেছিল 10 দফা দাবি নিয়ে। তো জেডি ভেন্সের দাবি হচ্ছে যে ইরান আমাদের সমস্ত প্রপোজাল রিজেক্ট করে দেয়, যেখানে ডিপ্লোম্যাটিক একটা ব্রেকডাউনও কিন্তু শুরু হয়ে যায়। অপরদিকে আলোচনা কেন ভেঙে গেল সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইউএসের দাবি ইরান নিউক্লিয়ার বম বানাতে পারবে না, দাবি রেখেছিল গতকাল, ইরান রিজেক্ট করে দিয়েছে। ইউএস দাবি করেছে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না বা কমাতে হবে, সেটাকে ইরান রিজেক্ট করে দিয়েছে। এবং 3 নম্বর বিষয় হচ্ছে IAEA, এটা হচ্ছে একটা ইনভেস্টিগেশনের টিম, গোটা বিশ্বে কার কার কাছে নিউক্লিয়ার অস্ত্র আছে সেই দেশে গিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। তো আমেরিকা বলেছে IAEA কে পাঠাতে হবে এবং সাথে দিয়ে ইরানে ইনভেস্টিগেশন করাতে হবে যে ওদের কাছে কত নিউক্লিয়ার বোমা আছে কি না বা কতটা ইউরেনিয়াম আছে সেটা তদন্ত করতে হবে। ইরান বলেছে না, এই মুহূর্তে হবে না। পাল্টা ইরানে কি জবাব ছিল? যে ইরান হচ্ছে একটা সার্বভৌম দেশ, বাইরে কেউ ইরানে এসে ক্ষতি করবে এটা ইরান সহ্য করবে না, আর ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করবে না বা থামাবে না। কারণটা আছে আমেরিকার কাছে যদি নিউক্লিয়ার অস্ত্র থাকতে পারে তাহলে ইরানের কাছে কেন থাকতে পারবে না? আমেরিকা কি একা দাদাগিরি দেখাবে, ইরানকে কি সেটা বন্ধ রাখবে? এইটা ইরানের বক্তব্য তুলে ধরেছিল কালকে, যেখান থেকে আলোচনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে, তাই আলোচনা সম্পূর্ণ ডেডলকে চলে যায়। অপরদিকে আরও একটা গুরুত্বপূর্ণ সমস্যা ছিল স্টেট অফ হরমুজ। কারণ ইরান এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে বুঝে গেছে যে এটা হচ্ছে তাদের কাছে সব থেকে বড় শক্তিশালী অস্ত্র। আবার যদি যুদ্ধ হয় ইরান এই রুটটাকে আবার ব্লক করে দিতে পারে, যার ফলে তেলের দাম বেড়ে যাবে, বিশ্ব অর্থনীতি কাঁপবে এবং সাথে সাথে গ্লোবাল ইকোনমিতে মারাত্মক লেভেলে একটা প্রভাব পড়বে। আর এইখানে ইউএস চাইছে যে ইরানের সাথে এই পয়েন্টটা নিয়ে একটা নেগোসিয়েশন হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় ইরান বলছে যে ইউএস চাইছে যে ফ্রি নেগোসিয়েশন হোক, কিন্তু ইরানের দাবি না, ফ্রিতে নয়, কোনো কিছু ডকুমেন্টস এবং কন্ট্রোল নিয়ন্ত্রণ হোক স্টেট অফ হরমুজে, যেটা ইরান চাইছে এই মুহূর্তে। তাই কোনো প্রকার ডিল হলো না কালকে। অপরদিকে ডিল না হওয়ার পেছনে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি সমস্ত বিষয় আপনার সাথে তুলে ধরবো, সেটা হচ্ছে স্যাংশন ও ফ্রিজ করে রাখা অ্যাসেট। ইরান বলছে যে ইউএস প্রচুর পরিমাণে ডলার স্যাংশন করে রেখেছে ইরানে, যেগুলো ইরানের ডলার, বিলিয়ন অফ ডলার ইরান আমেরিকা আটকে রেখেছে। সেই বিলিয়ন অফ ডলারটাকে ইমিডিয়েট বলো আমেরিকা যেন ছেড়ে দেয়। ইউএস পরিষ্কারভাবে একটা কথা বলে, যে কথাতে ইরান উঠে গেছিল, আলোচনা করতে চায়নি। ইউএস বলেছিল আগে তোমরা আমাদের 15 দফা শর্ত মানো, তারপর আমরা ভেবে দেখব। এইখানেই ইরানের সমস্যা। ভেবে দেখব মানে ইরান পরিষ্কার বলে দিয়েছে যে আমরা মাথা নত করব না। আগে তুমি আমাদের যত ডলার বিভিন্ন দেশের কাছে যত ডলার আছে ইরানের সমস্ত ফ্রিজ করে দিয়েছো, সেই ডলারগুলো আগে ছাড়ো, সেই টাকা পয়সাগুলোকে ছাড়ো, তারপর আলোচনা। অপরদিকে আমেরিকা আলোচনা হচ্ছে যে আগে আমাদের শর্ত মানো, তারপর আমরা ভেবে দেখব। মানে দুটো দেশই কিন্তু না একটা ইগোয়েস্টিক প্রবলেম নিয়ে চলছে। দেখুন, বিগত 20 বছরের সমস্যা একদিনে সমাধান হয় না। যেটা পাকিস্তান ভেবেছিল, অনেক বাজনা বাজিয়েছিল চারিদিকে বিশ্বে, যে আমি সমাধান করে দেবো, আমি একমাত্র রাষ্ট্র হয়ে যাব, ঠিক আছে, আমি শান্তি চাই, হ্যান চাই, ত্যান চাই, অনেক কিছু বলেছিল। যে পাকিস্তান নিজেই ছোট ছোট সন্ত্রাসবাদী গ্রুপ বানিয়ে রেখে দিয়েছে, সেই পাকিস্তান এখন বলছে যে আমি যুদ্ধ থামাবো। এখনো পর্যন্ত তো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে লড়াই তো চলেই যাচ্ছে, সে কি করে থামাবে? বিগত 20 বছরের ঝামেলা যেখানে লেগে রয়েছে, সেটা এক রাতে কি সম্ভব? কারণ ইরান এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের কাছেও বড় বড় মিসাইল থাকবে যদি আমেরিকার কাছে থাকতে পারে, আমাদের কাছেও ইউরেনিয়াম থাকবে যদি আমেরিকার কাছে থাকতে পারে, আমরাও নিউক্লিয়ার অস্ত্র বানাতে পারবো যদি অলরেডি আমেরিকার কাছে রয়েছে। অপরদিকে আরো একটা সমস্যা তৈরি হয়েছে কালকের আলোচনায়, পক্সি গ্রুপ মানে কি? ইরান দুটো দেশে, একটা হচ্ছে লেবানন আর একটা হচ্ছে ইয়েমেন। লেবাননে হিজবুল্লাহ বলে একটা গ্রুপ আছে, লেবাননে হুতি বলে একটা গ্রুপ আছে। এই দুটো হচ্ছে ইরানে পক্সি গ্রুপ। এবং এই গ্রুপগুলোতে ইরান কি করেছে, টাকা পয়সা দিয়ে আগে থেকে কিন্তু এদেরকে তৈরি করে রেখেছে, যদি কোনো সমস্যা হয় তোমরা ফিল্ডে নেমে যাবে।
এবার প্রশ্ন হচ্ছে, ইরান চাইছিল এদের ওপর যে ইসরায়েল হামলা করেছে এবং ঐতিহাসিক হামলা করেছে, 10 মিনিটে 100টা মিসাইল ছুড়েছে, এই হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। আর এই পাল্টা উত্তরে গতকাল জেডি ভেন্স, ইউএসএ প্রতিনিধি, ভাইস প্রেসিডেন্ট, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে নিউক্লিয়ার এবং হরমোজ নিয়ে কথা বলো, এখানে নিউক্লিয়ার এবং হরমোজ নিয়ে কথা বলো, বাকি কোনো কথা শুনবো না। মানে প্রপার বিষয়টা কিন্তু অ্যাটিটিউডের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ভাবুন একবার। আর এইখানেই মতবিরোধ তৈরি হয়ে গেল। অপরদিকে যদি আরও একটা গুরুত্বপূর্ণ ছটা পয়েন্ট দেখেন, আমরা 6 নম্বর পয়েন্ট আপনাদের বলি, সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। ট্রাস্ট ইস্যু কি হয়েছে? ইরান মনে করে আমেরিকা বারবার তাদের সঙ্গে প্রতারণা করেছে। কারণ যতবার মানে জেসিপিও যদি আমরা বলি ডিলটা, যেটা বারাক ওবামা আমেরিকা প্রেসিডেন্ট থাকাকালীন করে দিয়েছিল, যে ইরানের সাথে কোনো প্রকার আর ঝামেলা হবে না, লড়াই হবে না, শান্তিপূর্ণভাবে ইরানও থাকবে, আমেরিকাও থাকবে। কিন্তু যখনই 2021 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রথমবারের মতো প্রেসিডেন্ট হয়েছিল, তখন এই জেসিপোয়া ডিলটাকে সম্পূর্ণরূপে ডিলিট করে দিল, বলে না আমি মানছি না। ট্রাম্প এসে বাতিল করে দিল। আর ইরান এখানেই ভাবছে যে এদের দেশে বারবার প্রেসিডেন্ট চেঞ্জ হবে আর বারবার ডিল করবে, বারবার ইরানের উপর আক্রমণ হবে, এবার যা হবে ফুল অ্যান্ড ফাইনাল হবে। কারণ দুই দেশকে আর বিশ্বাস করতে পারছে না। কারণ ইরানের পরিষ্কার বক্তব্য, তারা আর কোনোভাবে মানে আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না। ভাবুন একবার। আর আলোচনা আগেই ব্যর্থ হয়ে গেল কেন? কারণ আলোচনা আগে ব্যর্থ হওয়ার মানে সব থেকে বড় যে বিষয় ছিল, এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, একটা পয়েন্ট আলোচনা করলে হয়তো আলোচনার রাস্তা আরেকটা সহজ হয়ে যেত। আলোচনা হচ্ছে কি নিয়ে? নিউক্লিয়ার অস্ত্র নিয়ে, অয়েল রুট নিয়ে, রিজিওনাল ওয়ার নিয়ে, ইউএসের ইরানের ওপর স্যাংশন লাগানো নিয়ে, মিসাইল নিয়ে। একদিনে এগুলো কি একদিনে আলোচনা শেষ হওয়া সম্ভব? উত্তর একটাই আসবে না, একটাই আসবে না। কারণ কয়েক বছরের সমস্যা 21 ঘন্টায় সমাধান কি করে হবে? আর অপরদিকে ট্রাম্পের ওপর আছে ডোমেস্টিক প্রেশার। কারণ মিডল ইস্ট ট্রাম্পের ওপর প্রেশার তৈরি করছে। ট্রাম্প নিজে স্ট্রং দেখানোর চেষ্টা করছিলেন, আর ইরানও দুর্বল দেখাতে চাইছিল না কালকের আলোচনায়। দুজন রকমভাবেই চলছিল, যার ফলে কনফিডেন্স বিল্ড হতে পারলো না। তাহলে আবার একটাই প্রশ্ন, এই সিজফায়ার কি 14 দিনের সিজফায়ার যেটা আছে সেটা কি ভেঙে যেতে পারে? এই 14 দিন পর ইরান আমেরিকাকে আবার যুদ্ধে জড়িয়ে যাবে, আবার অয়েল মার্কেট বিশ্ব কাঁপাবে, গ্লোবাল মার্কেট কি আবার ডাউন হয়ে যাবে? তার থেকেও স্ট্রং লাইন, এবার কি 14 দিন পর এবার কি রাশিয়া ও চীন যুদ্ধে নেমে পড়বে? এইটা হচ্ছে পুরো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা। কারণ যদি আপনারা দেখেন, আপনার খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেরকমভাবে কোনো আলোচনা হয়নি। কারণ এই আলোচনার মধ্যে কিন্তু ব্যাক চ্যানেল আলোচনা চলতে থাকবে যুদ্ধের মাঝে। কারণ ইউএস কিছু ছাড় দেবে, হয়তো ইরানও কিছু নরম হবে। কিন্তু প্রশ্ন একটাই, যে বিষয়টা চলছে নাভাল কনফ্লিক্ট, হরমোজ ইস্যু, মিডল ইস্ট জুড়ে পুরো বিশ্বে ভয়াবহতা ছড়িয়ে পড়ছে, এতে কি যে কোনো মুহূর্তে সিজফায়ার কি ভেঙে যেতে পারে? যে কোনো মুহূর্তে কোলাপস হয়ে যেতে পারে, আবার দুই দেশ কি যুদ্ধে জড়িয়ে যেতে পারে? পয়েন্ট কিন্তু উঠে আসছে। আর এইটা যে আলোচনা ছিল, এইটা ছিল সম্পূর্ণরূপে একটা স্ট্রাকচারাল, একটা মানে বলতে পারেন যে ব্যর্থ হয়ে যাওয়া ঘটনা। কারণ সবাই বুঝতে পেরেছিল যে এত বড় বড় ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, সেটা কিন্তু কখনো 21 ঘন্টায় মিটে যাওয়ার হতে পারে না। একদিকে ইউএস নিজের শর্তে অনড়, অপরদিকে ইরানও নিজের শর্তে অবস্থাটা একদম অটুট করে রেখে দিয়েছে। তাই ডিল হওয়ার সুযোগ খুব কমই ছিল। অপরদিকে যদি এই যুদ্ধ আবার দীর্ঘ সময় ধরে চলে, তাহলে গ্লোবালে কিন্তু অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসতে পারে। আর একটাই কথা, যে এই ধাক্কা শুধুমাত্র আপনার বা আমার জীবনের ওপরও পড়বে, শুধু দুই দেশের মধ্যে না। কারণ যদি তেল না আসে, তাহলে প্রত্যেকটা জিনিসপত্র বেড়ে যাবে। আর এর জন্য আপনাকেও অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হতে হবে। আর যদি আপনি অর্থনৈতিক দিক থেকে স্ট্রং হতে চান, আপনি যে বাড়িতে বসে আছেন, তাহলে আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি এআই শিখতে পারেন। এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন। মাত্র 2 মাসের কোর্স, ঠিক আছে? 2 মাসের কোর্স, বাড়ি থেকে খেয়ে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করুন। আর এআই শিখতে হলে অ্যাডমিশন নিতে হলে 9332813134 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার জীবনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ এনে দেবে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আর্টিকেলটা দেখার পর আপনার কি মতামত, আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা অপেক্ষায় রইলাম আপনার মতামত দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।